আসসালামু আলাইকুম। এই হচ্ছে সাফ লেভেল এবং এশিয়ান কাপ লেভেলের তফাৎ। বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ উইমেন্স আন্ডার 20 টিম আজকে আরও একটা বড় শিক্ষা পেল যে সুযোগ একটা দুইটাই আসবে। যখন আপনি এত বড় এলিট একটা টুর্নামেন্ট খেলবেন এশিয়ান কাপের মতো, সেই এশিয়ান কাপের মূল পর্বে খেলার সময় কিন্তু আপনি কোনো ধরনের হাফ মেজার্সে যেতে পারবেন না। একটা দুটোই সুযোগ আসবে পুরো ম্যাচে, সেই সুযোগটাই কাজে লাগাতে হবে। থাইল্যান্ডের সঙ্গে ম্যাচটায় 2-0 গোলে লিড থাকার পরেও 3-2 গোলে হেরে যাওয়াটা এখন কত বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য, সেটা এখনই আমরা প্রমাণ পেয়ে গেলাম, আজকেই প্রমাণ পেয়ে গেলাম। ভিয়েতনামের সঙ্গে ম্যাচের আগে অনেক আশা বেশি হচ্ছিল, কারণ ভিয়েতনামের এই দলটা খুব একটা বেশি শক্তিশালী না, বাংলাদেশ হয়তো সমকক্ষ দল হিসেবে লড়াই করবে সেরকম একটা আশা নিয়ে আমরা কিন্তু এই ম্যাচটা দেখতে বসেছিলাম। পর্যালোচনা করছিলাম যে এই ভিয়েতনামের এগেনস্টে বাংলাদেশের এই মেয়েরা তাদের স্বাভাবিক খেলাটা হয়তো খেলতে পারবে, ওই আলট্রা ডিফেন্সিভ খেলাটা এগেনস্ট আ মাচ বেটার টিম, ওই ব্যাপারগুলো যেন ওদের মাথার ভিতরে না কাজ করে, কারণ এই ম্যাচে ফুটবল খেলা সম্ভব ছিল। ভিয়েতনাম টেকনিক্যালি ট্যাকটিক্যালি অতটাও সলিড কোনো ভালো টিম না, তাদের জাস্ট একটাই বিষয় ছিল তাদের ফিজিক্যালিটি বেশ ভালো এবং তারা খুব জলদি ওই স্পেসগুলো কাভার করতে পারে, দৌড়ে এসে আপনাকে আপনার স্পেস ব্লক করে দেবে। এছাড়া কিন্তু আলাদা কোনো টেকনিক্যাল অ্যাবিলিটি ভিয়েতনামের দলটার মধ্যে কিন্তু ছিল না। বাংলাদেশ কি দেখালো? একই ধরনের ঘটনা আমরা দেখালাম নিজেরাও। বাংলাদেশের খেলা দেখে মনে হয়েছে তারা যেন চায়না বা জাপানের সঙ্গে খেলছে, বলটা তাদের ডিফেন্সিভ হাফে আসলেই এলো পাতারি ক্লিয়ারেন্স, মানে বুঝলাম যে আপনি সেফ থাকতে চান, কিন্তু এই ধরনের ক্লিয়ারেন্স যদি আপনি দিতে থাকেন একের পর এক, যেখান থেকে কোনো সামনে প্রেশার নাই, কিছু নাই, কোনো প্রেস আসছে না, আপনি আস্তে করে কনস্ট্রাক্ট করবেন আক্রমণটা, অ্যাটাকটা কনস্ট্রাক্ট করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বলটা, সেই কাজটা না করে সবাই যে যার মতো লং বল হাওয়ায় উড়িয়ে ক্রসেস এই ধরনের পারফরমেন্সটা দিয়ে যাচ্ছিল। এবং পুরো ম্যাচ জুড়ে আমরা কিন্তু ব্যাপারটা দেখলাম। ম্যাচের 13 মিনিট ফর এক্সাম্পল আপনি দেখেন, সাগরিকা একটা ভালো বল অন দ্য ফ্রি স্পেস পেয়ে গেল, আমরা কিন্তু তখন মোটামুটি নিশ্চিত যে এই বল থেকে কিন্তু গোল হবে, কারণ দুই ডিফেন্ডারের পাশ দিয়ে সাগরিকা কিন্তু সুন্দর মতো রানটা নিয়ে সে তার পজিশনটা পেয়ে গিয়েছিল এবং সেখান থেকে আসলে একটা গোল দেওয়ার খুব ভালো চান্স ছিল, যদি একটু কম্পোজারটা ধরে রাখতে পারতো, কিপারও সামনে চলে আসছিল, তাকে বিট করা পসিবল। সাগরিকা একটু আর্লি শটটা নিয়ে ফেলে, উইক একটা শট ছিল, কিপারের জন্য ঠেকানো কোনো প্রবলেম হয় নাই। সিমিলার একটা সিচুয়েশন উমেলা মার্মা, ভাবছিলেন সে বোধহয় অফসাইড, বাট অ্যাকচুয়ালি সে অনসাইডই ছিল, শটটা নিয়ে আগে গোলটা দিয়ে ফেলুক, তারপরে লেট হার লুক অ্যাট দ্য রেফারি যে সে অফসাইড দিচ্ছে কি দিচ্ছে না, কারণ ওটাও কিন্তু অনসাইড ছিল। উমেলা মার্মা শটটা নিতে পারলে ওখান থেকেও বাংলাদেশ হয়তো তাদের প্রথম গোলটা পেয়ে যায়। ম্যাচে প্রথম গোলটা পাওয়া খুব ইম্পর্টেন্ট ছিল এই ম্যাচটায় ভিয়েতনামের এগেনস্টে। বাংলাদেশ দুইটা সুবর্ণ সুযোগ মিস করেছে। আর অন্যদিকে যখন অ্যাটাক বিল্ড করার ব্যাপারটা আসে, সেখানে কিন্তু বাংলাদেশের আজকের পারফরমেন্সটা খুবই খুবই বাজে ছিল আমি বলবো। থাইল্যান্ডের এগেনস্টেও এত খারাপ ছিল না, চায়নার এগেনস্টে আমরা আসলে সুযোগই পাই নাই। এই ম্যাচটাতে আমি মোটামুটি ভাবছিলাম, যেটা আগেও বললাম, যে উই হ্যাড টু প্লে ফুটবল, আমরা কিন্তু ফুটবল খেলি নাই, আমরা আলট্রা ডিফেন্সিভ ক্লিয়ারেন্স ওরিয়েন্টেড সেফ অ্যান্ড সাউন্ড একটা ফুটবল খেলার চেষ্টা করলাম। একটু আগলি ছিল দেখতে, স্বাভাবিকভাবে পিটার বাটলারের দলগুলো এই ধরনের ফুটবল খেলতে অভ্যস্ত না, বা তার আন্ডারের ফুটবল টিমগুলো ইভেন সিনিয়র উইমেন্স টিম তারাও কিন্তু অনেক সাহস নিয়ে ওই এশিয়ান কাপের মূল পর্বের টুর্নামেন্টের ম্যাচগুলো খেলেছিল। বড় ব্যবধানে হেরেছি, বাট তারপরও খেলার মান নিয়ে বা অ্যাটলিস্ট আমাদের অ্যাপ্রোচের ক্ল্যারিটি নিয়ে খুব একটা সন্দেহ কিন্তু সে জায়গায় ছিল না। আজকের ম্যাচে আমরা কিন্তু এমনভাবেই দলটাকে এক্সপোজ হতে দেখলাম, তাদের টেকনিক্যাল অ্যাবিলিটির ডেফিসিয়েন্সি আমাদের চোখের সামনে আসলো, তাদের স্ট্যামিনা ফিটনেসের অ্যাবিলিটি আমাদের চোখের সামনে আসলো, তাদের ক্রিয়েটিভিটির ল্যাকিংটা আমাদের চোখের সামনে আসলো, এবং ওভারঅল পিটার বাটলার আসলে কি প্ল্যান করেছিলেন এই টুর্নামেন্টটার জন্য সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন এখন করার সময় এসে গেছে। কারণ এই ভিয়েতনাম ম্যাচটার আগেও তার দলের সবচেয়ে ভালো টেকনিক্যাল দুজন মিডফিল্ডার, তাদের দুজনকে নামাননি তিনি, আজকেও স্টার্টিং 11-এ তাদেরকে আমরা দেখিনি। স্বপ্না রানী যখন নেমেছেন সেকেন্ড হাফে, তারপর কিন্তু তিনি দুটো খুব ভালো সুযোগ তৈরি করে দিয়েছিলেন, খুবই খুবই ভালো দুটো সুযোগ তৈরি করে দিয়েছিলেন, এবং তিনি একমাত্র প্লেয়ার আমার মনে হচ্ছিল পুরো মাঠের মধ্যে যিনি প্রোগ্রেসিভলি ছোট পাসে বা ওয়ান টাচ পাসিংয়ে স্পেস ক্রিয়েট করে যাওয়ার একটা অ্যাটেম্প নিচ্ছিলেন। শি ওয়াজ টেকিং অন প্লেয়ার্স এবং সাকসেসফুলি ড্রিবল পাস করে যেতে পারছিলেন ওয়ান অন ওয়ান ডুয়েলে। সো এরকম একটা টেকনিক্যালি সাউন্ড প্লেয়ারকে আপনি কেন বসিয়ে রেখেছেন? পুরো 90 মিনিট তিনি খেলার সুযোগ পেলে আমি নিশ্চিত সাগরিকার জন্য কিংবা প্রীতির জন্য কিংবা উমেলার জন্য আরো বেশ কয়েকটা ভালো সুযোগ তিনি তৈরি করে দিতে পারতেন। আমি জানি না কেন স্বপ্না রানীকে প্রথম থেকে খেলানো হলো না, এবং এটার জন্য আমি বলবো যে পিটার বাটলারকে অবশ্যই কোশ্চেন করা উচিত। পূজা দাস আজকেও খেলেছেন, পূজা দাস গত ম্যাচটায় খুব অর্ডিনারি একটা ফুটবল খেলেছিলেন। আফরিন, তাকে দেখেই মনে হচ্ছে যে গত 2 ম্যাচ ধরে খেলার পরে তিনি পুরোপুরি টায়ার্ড, ম্যাচের শুরু থেকেই তিনি টায়ার্ড, তাকে তারপর কন্টিনিউ করে খেলিয়ে দেওয়া হচ্ছে। ইট ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং, ওভারঅল ইট ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং। এবং আমি আসলে গোলটাতে যাওয়ার আগে, যে গোলটাতে আসলে ম্যাচ ডিসাইড হয়েছে, ভিয়েতনাম 1-0 গোলে ম্যাচ জিতেছে বাংলাদেশের এগেনস্টে শেষ পর্যন্ত, এবং এই যে গোলটা ভিয়েতনাম দিয়েছে সেটাতে তো তাদের কোনো ক্রেডিট নাই।
অনেক দূর থেকে একটা ফ্রি কিক আসলো, র্যান্ডম ফ্রি কিক, মিলি এর থেকেও 100 গুণ কঠিন জিনিস করে ফেলেছেন, আর সবচেয়ে সহজতর জিনিসটা তিনি ফাম্বল করলেন। তার হাত ফসকে বলটা পেছনে চলে গেল এবং সেখান থেকে একটা ফাঁকা গোলের মধ্যে সেকেন্ড বলে ভিয়েতনামের একজন ডিফেন্ডার এসে বলটাকে জালে ঢুকিয়ে দিলেন। এই হচ্ছে ভিয়েতনামের একমাত্র চান্স, একমাত্র গোল। অন্য বেশ কিছু চান্স তারা পেয়েছে, অবভিয়াসলি তাদেরও ফিনিশিং এর ঘাটতি ছিল, ডেফিনেটলি তারাও হয়তো 2-3টা গোল দিয়ে ফেলতে পারতো, সেরকম এনাফ ক্লিয়ার কাট চান্স তারা তৈরি করেছে। তবে বাংলাদেশের এন্ড থেকে আমি বলবো দ্য প্লেইং স্টাইল ওয়াজ জাস্ট নট দেয়ার। আমাদের মিডফিল্ডে কোনো ধরনের কন্ট্রোল ছিল না, কোনো ধরনের ক্রিয়েটিভিটি ছিল না, কোনো ধরনের প্রোগ্রেসিভ মাইন্ডসেট আমরা দেখতে পারি নাই। হার্ডওয়ার্ক করেছে সবাই মোটামুটি, বাট মনে হচ্ছিল যে ফিটনেসের ঘাটতিটা একেবারেই প্রতীয়মান, চোখের সামনে বোঝা যাচ্ছে। এই ম্যাচে আমাদের কোনো এনার্জি নাই, প্লেয়ারদের কোনো এনার্জিই নাই। এবং এনার্জি না থাকার একটা বড় প্রমাণ কি আমি বলি, যখন সামনে কোনো প্লেয়ারই নাই, আপনার ডিফেন্ডার বল পেয়েছেন, তারপরও তিনি যখন ইজি অপশনস, শর্ট পাসিং অপশনস না দেখে ক্লিয়ার করে দিচ্ছেন থ্রো ইনের জন্য, তখনই আপনার বুঝতে হবে যে তিনি টায়ার্ড। তিনি মানসিকভাবেও আসলে ম্যাচের ওই ফোকাসের জায়গার মধ্যেই নাই যে তিনি একটা ভালো চয়েস নেবেন বা একটা ভালো চিন্তা ভাবনা করে সেই জায়গা থেকে একটা ফ্রুটফুল কাজ করবেন। তিনি মূলত জাস্ট বাঁচার চেষ্টা করছেন, ক্লিয়ারেন্স করে বেঁচে যায়। এই সিচুয়েশনটা তৈরি হয়ে গেছিল বাংলাদেশের সাথে আজকের ম্যাচটায়। ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। এই টুর্নামেন্টে পিটার বাটলার যখন টুর্নামেন্টের আগে বলেছিলেন যে আমরা কোয়ার্টার ফাইনাল যাওয়ার টার্গেট করছি, আমরা মনে প্রাণে বিশ্বাস করেছিলাম, কারণ বিশ্বাস করার মতোই ব্যাপার ছিল। থাইল্যান্ড, ভিয়েতনাম, এই দুটো দলকে বাংলাদেশ হারাতে পারতো অন দেয়ার বেস্ট ডে। আলটিমেটলি থাইল্যান্ডের সঙ্গে আমরা ফাম্বল করলাম এবং আজকে ভিয়েতনামের সঙ্গে খুবই খুবই অর্ডিনারি একটা ফুটবল খেললাম। এই 3টা ম্যাচের মধ্যে বোধহয় সবচেয়ে বাজে ম্যাচটা আমরা আজকেই খেললাম, ওয়েন ইট ম্যাটার্ড। আমাদের স্পোর্টস অ্যারিনাতে এরকম হচ্ছে, হতেই থাকে। কোনো একটা দিন আমরা আসলে আমাদের সাফল্যের গল্পটা বলতে পারি না, জাস্ট যখন ম্যাটার করে সেই সময়টা আমরা ফাম্বল করি। আমাদের সেরা খেলোয়াড় মিলি, এই পুরো টুর্নামেন্টের বেস্ট আমাদের প্লেয়ার যদি বলি একজন, আমাদের গোলকিপার মিলি, আজকে তার কারণে আমরা গোলটা খেলাম, ওই এক গোলে আমরা ম্যাচ হারলাম। এখন কি বলবেন? দিজ আর ইন্ডিভিজুয়াল এরর্স। তবে এখানে আমি বলবো মাইন্ডসেটের একটা ঘাটতি এই দলটার মধ্যে আমি দেখলাম, যেটা বাংলাদেশের নারী দলের মধ্যে সাধারণত দেখি না। দে আর সুপ্রিমলি কনফিডেন্ট তাদের অ্যাবিলিটিতে এবং মাথা নোয়ানোর পাত্র নয়। তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছেও আজকে লড়াই, তবে হয়তো এটাই তাদের শেষ রক্তবিন্দু ছিল। এর চেয়ে বেটার বোধ হয় তাদের আর আজকে করা পসিবল ছিল না। তবে করা পসিবল কার ছিল? পিটার বাটলারের। তিনি তার স্টার্টিং 11 সিলেকশনে আজকে ভুল করেছেন, এইটাতে কোনো সন্দেহ নাই। আমি একদম স্ট্রংলি বলছি তিনি আজকে ভুলই করেছেন। তার আজকে ফুটবল খেলানো উচিত ছিল এই দলটাকে দিয়ে। এই ধরনের রাগেড ডিফেন্সিভ একটা মাইন্ডসেট নিয়ে দলটা নেমেছে বলেই আজকে ভিয়েতনাম ম্যাচে বাংলাদেশের এই পরাজয়। পোস্টমর্টেম করতে হবে, কাটাছেঁড়া করে বের করতে হবে যে কেন তিনি তার ক্রিয়েটিভ স্পার্কগুলোকে মাঠে নামাননি, কেন আমাদের জয়ের সুযোগটা আমরা এভাবে হাতছাড়া করে দিয়ে প্রতিপক্ষের হাতে তুলে দিয়ে আসলাম। এনিওয়েজ, এএফসি উইমেন্স এশিয়ান কাপটা শেষ হয়ে গেল বাংলাদেশের। এখানেই শেষ, গ্রুপ পর্ব থেকে তারা বাদ হয়ে গেছে। জাস্ট লাইক দ্য সিনিয়র টিম, আমাদের এই আন্ডার-20 টিমটাও গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে গেল। লাভের লাভ, ভালো কিছু দিয়ে শেষ করতে চাই আসলে। সাগরিকার 2টো গোল থাইল্যান্ডের এগেনস্টে খুবই ভালো ছিল এবং সেই সাথে আমি যদি বলি উমেহলা মার্মা বেশ ভালো করেছে, প্রীতি ম্যাচুরিটি দেখিয়েছে এবং মিলি আক্তার আমার মনে হয় যে শি হ্যাজ আ ভেরি গুড ফিউচার বাংলাদেশের ফুটবলের জন্য সামনের দিনগুলোতে। এই কয়েকটা ফ্যাক্টর ছাড়া তেমন কিছু পজিটিভ কিন্তু আমি পুরো টুর্নামেন্ট থেকে দেখলাম না। দ্য অনলি আদার পজিটিভ ইজ, হ্যাঁ আমরা কোয়ালিফাই করে চলে এসেছিলাম, বাট সেটা অনেক আগেকার গল্প। যখন একটা জায়গায় পৌঁছে যায় আমাদের সুযোগগুলো আসলে হাতে নেওয়া দরকার ছিল। মাইন্ডসেটের ঘাটতি, টেকনিক্যাল ঘাটতি, ফিটনেসের ঘাটতি, অনেক কিছুর ঘাটতি নিয়েই আমরা ফিরে আসছি আবারও দেশে। এবং আনফর্চুনেটলি আমাদের এএফসি আন্ডার-20 উইমেন্সের এশিয়ান কাপের যাত্রাটা এখানে শেষ হচ্ছে। কমেন্ট করে জানিয়ে দিন এই পুরো টুর্নামেন্টের ব্যাপারে আপনাদের ধারণা, এই পুরো ম্যাচটা নিয়ে আপনাদের আসলে কি ধারণা। আমি যে বাটলারকে একটু বেশি চার্জ করছি, চার্জ করাটা কি আসলে সমীচিত কিনা, কারণ আমার কাছে জাস্টিফাইড মনে হচ্ছে আসলে। আজকে ইটস অন দ্য ম্যানেজার, ইটস অন দ্য হেড কোচ আজকে আমাদের এই ভিয়েতনামের সঙ্গে পরাজয়টা। কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। ভালো থাকবেন, অল স্পোর্ট এপিপি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে থাকবেন স্পোর্টস স্ট্রং হাউসের সঙ্গে।